হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো ফ্রেজ। তো ফ্রেজ হলো সেন্টেন্সেরই একটা অংশ। তো সেন্টেন্সটাকে আরও ভালো করে বুঝতে গেলে ফ্রেজ সম্পর্কে আমাদেরকে আরও ভালো করে জানতে হবে। তোমরা আগেই শিখেছো ক্লজ জিনিসটা কি, ক্লজের ব্যাপারটা কি, ক্লজ কয় প্রকার, কাকে বলে, তার টাইপসগুলো তোমরা আগেই কম বেশি সবাই জেনেছো। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফ্রেজ। তো ফ্রেজ সম্পর্কে জানতে গেলে এর কিছু ক্যারেক্টারিস্টিক সম্পর্কে আমাদেরকে জানতে হবে। কিছু বৈশিষ্ট্য থাকে একটা ফ্রেজে। তো তার মধ্যে কি কি আছে? টোটাল 7টা বৈশিষ্ট্য মনে রাখতে হবে একটা ফ্রেজ সম্পর্কে যদি পুরোপুরি জানতে চাই আমরা। তো প্রথমে যে ক্যারেক্টারিস্টিক্সটা আছে সেটা হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস। ফ্রেজ হলো একটা গ্রুপ অফ ওয়ার্ডস, অনেকগুলো শব্দ নিয়ে একটা ফ্রেজ। 2 নম্বরে কি হচ্ছে? ডাজ নট হ্যাভ সাবজেক্ট অ্যান্ড ভার্ব কম্বিনেশন। একটা ফ্রেজের মধ্যে কোনো সাবজেক্ট থাকবে না এবং কোনো ভার্ব কম্বিনেশন থাকবে না। তার মানে যখন আমরা সেন্টেন্স শিখেছিলাম বা ক্লজ শিখেছিলাম সেখানে কিন্তু সাবজেক্ট বা ভার্ব কম্বিনেশন ছিল। ফর এক্সাম্পল বলতে পারে আই অ্যাম রিডিং এ বুক। এখানে আই হচ্ছে একটা সাবজেক্ট, অ্যাম রিডিং এটা হচ্ছে একটা ভার্ব। তো সেখানে সাবজেক্ট এবং ভার্ব কম্বিনেশন ছিল, কিন্তু ফ্রেজে সাবজেক্ট এবং ভার্ব কম্বিনেশন থাকবে না। আর কি আছে 3 নম্বরে? ইট কন্টেন্স এ নাউন অর এ ভার্ব। একটা ফ্রেজে মধ্যে একটা নাউন অথবা একটা ভার্ব থাকবে। চার নম্বরে কি বলছে? ডাজ নট হ্যাভ সাবজেক্ট অর প্রেডিকেট। ফ্রেজের মধ্যে কোনো সাবজেক্ট বা কোনো প্রেডিকেট থাকবে না। সেন্টেন্সে যেরকম থাকে একটা সাবজেক্ট একটা প্রেডিকেট থাকে, ফ্রেজের ক্ষেত্রে সেই ব্যাপারটা থাকবে না। 5 নম্বর কি বলছে? ক্যান নেভার বি এ সেন্টেন্স অ্যালোন। এই কথাটার অর্থ হলো একটা ফ্রেজ দিয়ে কখনো একটা সেন্টেন্স গঠন করা যায় না। সে কোনো মতে একটা বাক্য হতে পারে না, তার জন্য অনেকগুলো ফ্রেজের প্রয়োজন হয়, 2 বা তার বেশি ফ্রেজের প্রয়োজন হয়। এই জন্য বলছে ক্যান নেভার বি এ সেন্টেন্স অ্যালোন। তারপরেই দেখো আছে এখানে 6 নম্বরের ক্যারেক্টারিস্টিক্সে বলছে গ্রুপ অফ ফ্রেজ ক্যান ফর্ম সেন্টেন্স। অনেকগুলো ফ্রেজ দিয়ে একটা বাক্য গঠন করতে পারে, যেটা আমি একটু আগেই বললাম। আর শেষে ক্যারেক্টারিস্টিকটা কি বলছে? একটা ফ্রেজ বলছে অ্যাক্ট লাইক এ সিঙ্গেল পার্ট অফ স্পিচ। মানে সেন্টেন্সের মধ্যে এই একটা সিঙ্গেল পার্ট অফ স্পিচের মতো ব্যবহার করবে। এর রোলটা হবে একটা পার্টস অফ স্পিচের মতো। সেটা নাউন হতে পারে, ভার্ব হতে পারে, প্রিপোজিশন হতে পারে, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, যে কোনো একটা হতে পারে। এরকম একটা সিঙ্গেল পার্ট অফ স্পিচের মতো ব্যবহার করবে, কিন্তু তার মধ্যে 2 বা তার বেশি শব্দ থাকবে। প্রথমে যেটা বলেছিলাম গ্রুপ অফ ওয়ার্ডস, এই ক্যারেক্টারিস্টিক্সটা লক্ষ্য করা যাবে। তো আমরা যদি একটা উদাহরণ দিলে ব্যাপারটা পরিষ্কার হবে। ই ফুল স্টপ জি, আমরা সংক্ষেপে লিখে এটা উদাহরণ হিসেবে। ইজি মানে ফর এক্সাম্পল। আচ্ছা, এখানে একটু ছোট্ট করে বলে রাখি, ইজি এর ফুল ফর্মটা হচ্ছে এক্সাম্পলি গ্রেশিয়া।
এক্সাম্পলি গ্রেসিয়া। এক্সাম্পলি গ্রেসিয়া এটা হচ্ছে একটা ল্যাটিন শব্দ, ল্যাটিন ওয়ার্ড। এর মানে হচ্ছে ফর এক্সাম্পল। ঠিক আছে, এটা একটা নলেজ দিয়ে রাখলাম। তো উদাহরণ, এরকম একটা উদাহরণ দিলে আমরা ফ্রেজের ব্যাপারটা ক্লিয়ার হবে। মাই ব্রাদার ইজ ফ্লাইং এ রেড কাইট ইন দ্য রুফ। মাই ব্রাদার, আমার ভাই, এ রেড কাইট, একটা লাল রঙের ঘুড়ি উড়াই, ইজ ফ্লাইং, কোথায় উড়াই? ইন দ্য রুফ, ছাদের উপরে বা ছাদে। তো এখানে দেখো এইগুলো কিন্তু প্রত্যেকটা একটা ফ্রেজ। এগুলো একটা ফ্রেজ, এই একটা ফ্রেজ, এই একটা ফ্রেজ। আর ফ্রেজে এই ফ্রেজগুলো কেন হয়েছে তার বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করলে এখানে আমরা বুঝতে পারবো যে গ্রুপ অফ ওয়ার্ডস, এখানে কিন্তু একের বেশি শব্দ আছে, মাই এবং ব্রাদার। ডাজ নট হ্যাভ সাবজেক্ট আর ভার্ব কম্বিনেশন, এটা কিন্তু কোনো ভার্ব বা কোনো সাবজেক্ট নয়। এটা সাবজেক্ট হতো যদি এরপরে আরও যদি বাড়তি কিছু থাকতো, মাই ব্রাদার ইজ ফ্লাইং এ রেড কাইট, এইটা যদি থাকতো মনে করো, তাহলে কিন্তু মাই ব্রাদারটা সাবজেক্ট হয়ে যেত। যেহেতু শুধু বলছি মাই ব্রাদার, শুধু এইটাকে নিয়ে আমরা প্রাধান্য দিচ্ছি, তো এই জন্য এটা একটা ফ্রেজ। তো এটা নাউন ফ্রেজ হতে পারে, একটা নাউন বলা যেতে পারে। ঠিক আছে, তো মাই ব্রাদার, ব্রাদারটা কি? ব্রাদার হচ্ছে কোন পার্টস অফ স্পিচ? নাউন। তো এখানে জোর দেওয়া হচ্ছে ব্রাদারের উপরে, আমার ভাই একটা বিশেষ্য বা নাউন, এই জন্য এটাকে আমরা বলতে পারি নাউন ফ্রেজ। ঠিক আছে, মাই ব্রাদারটা হচ্ছে একটা নাউন ফ্রেজ। তারপর কি হচ্ছে? ইজ ফ্লাইং। ইজটা কি? একটা ভার্ব। ফ্লাইং ওড়া, এটাও একটা ভার্ব। ফ্লাইং উড়াচ্ছি, এটা কাজ করা বোঝাচ্ছে, সেই জন্য এটা একটা ভার্ব ফ্রেজ। এ রেড কাইট, দেখো এখানে বলেছিলাম ক্যারেক্টারিস্টিক্সে যে একটা ফ্রেজে একটা নাউন অথবা একটা ভার্ব থাকবে। তো এখানে একটা ভার্ব পেয়েছি আমরা ফ্লাইং, এখানে আমরা একটা নাউন পেয়েছি। এইখানটাতে দেখো এখানেও কিন্তু আমরা একটা নাউন পেয়েছি কাইট। তো এটাকে আমরা নাউন ফ্রেজ বলতে পারি, কিন্তু না, এখানে দেখো এই নাউনকে, এই নাউন সম্পর্কে কোনো একটা ইনফরমেশান দিচ্ছে। ঘুড়িটা কেমন? রেড, লাল বর্ণের। তো আমরা অ্যাডজেক্টিভের সংজ্ঞাতে বলেছিলাম যে অ্যাডজেক্টিভ হলো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাপ ইত্যাদি বোঝায়। তো এখানে এই নাউন সম্পর্কে কোনো একটা ইনফরমেশান দিচ্ছে না, এর একটা গুণ বলছে, রেড, লাল রঙের, এ রেড কাইট। যদি শুধু বলতাম এ কাইট তাহলে কিন্তু এটা একটা নাউন ফ্রেজ হতো। যেহেতু এখানে এ রেড কাইট আছে, সেই জন্য এটাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ ফ্রেজ। তারপরে কি বলছে? ইন দ্য রুফ। ইন দ্য রুফ মানে কি? ছাদের উপরে। দেখো রুফটাও কিন্তু একটা নাউন, এটাও কিন্তু একটা নাউন। যেমন বলেছিলাম ফ্রেজে একটা নাউন বা একটা ভার্ব থাকবে, এটা কিন্তু একটা নাউন। কিন্তু এখানে কি বলছে? ইন দ্য রুফ, অবস্থান বোঝাচ্ছে। তো অবস্থান কখন বোঝায়? এই নাউন বা প্রোনাউনের অবস্থান বোঝায়, তখন সেটাকে আমরা কি বলি? তার অবস্থান যখন বোঝায় সেটাকে আমরা বলি প্রিপোজিশন বা প্রেপোজিশন। ঠিক আছে, এখানে দেখো প্রথমে একটা আছে ইন। তো না, প্রিপোজিশন ফ্রেজ একটা জিনিস মনে রাখবে যে প্রিপোজিশন ফ্রেজ যখন হবে তখন তার প্রথমে যে কোনো একটা প্রিপোজিশন দিয়ে শুরু হবে। ঠিক আছে, তো যখন কোনো অবস্থান বোঝায় বা সেটাকেই আমরা বলতে পারি প্রিপোজিশন ফ্রেজ। তো এখানে আমরা 4 রকমের ফ্রেজ পেলাম। ঠিক আছে, এবং একটা ফ্রেজ কিন্তু একটা সেন্টেন্স গঠন করতে পারে না, এই বৈশিষ্ট্যতে আমরা দেখেছিলাম ক্যান নেভার বি এ সেন্টেন্স অ্যালোন। এখানে কিন্তু একটা ফ্রেজ কখনো সেন্টেন্স তৈরি করতে পারে না, কিন্তু তারপরে আমরা কি বলেছি যে গ্রুপ অফ ফ্রেজ ক্যান ফর্ম সেন্টেন্স।
অনেকগুলো ফ্রেজ এক জায়গায় করে কিন্তু আমরা একটা সেন্টেন্স গঠন করতে পেরেছি। লাস্ট ক্যারেক্টারিস্টিক্সটা কী বলছে, অ্যাক্ট লাইক এ সিঙ্গেল পার্ট অফ স্পিচ, এবং প্রত্যেকটা ফ্রেজ দেখো একটা সিঙ্গেল পার্ট অফ স্পিচ রোল প্লে করছে। এখানে এক নাউনের কাজ করছে, এখানে ভার্বের কাজ করছে, এখানে অ্যাডজেক্টিভের কাজ করছে, এখানে প্রিপোজিশনের কাজ করছে। ফ্রেজগুলো তোমরা আরও পরিষ্কার বুঝতে পারবে যদি তোমাদের এই পার্টস অফ স্পিচের সংজ্ঞাগুলো যদি তোমরা পড়ে থাকো এর আগে। হোয়াট ইজ নাউন, হোয়াট ইজ প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এইগুলোর সংজ্ঞা তোমরা যদি মনে রাখো ঠিকঠাক, তাহলে ফ্রেজ বুঝতেও তোমাদের কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, এবং প্রত্যেকটা ফ্রেজই নাউন ফ্রেজ, ভার্ব ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, এগুলো প্রত্যেকটা ফ্রেজই কিন্তু সে তার মতো কাজ করে। যেরকম নাউন ফ্রেজ নাউনের মতো কাজ করবে, ভার্ব ফ্রেজ ভার্বের মতো কাজ করবে, অ্যাডজেক্টিভ ফ্রেজ অ্যাডজেক্টিভের মতো কাজ করবে, প্রিপোজিশন ফ্রেজ প্রিপোজিশনের মতো কাজ করবে। এছাড়াও আরও আছে কনজাংশনাল ফ্রেজ, ইন্টারজেকশনাল ফ্রেজ, তো সেগুলোতে আমরা পড়ে যাচ্ছি। তো এই গেল মোটামুটি ফ্রেজের ক্যারেক্টারিস্টিক্স উইথ এক্সাম্পল। এবার আমরা জানব ফ্রেজের ক্লাসিফিকেশন বা টাইপস, কত ধরনের ফ্রেজ আছে ইংলিশ গ্রামারে। তো মেনলি ফ্রেজ হচ্ছে 5 প্রকার। কি কি? নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন বা প্রিপোজিশনাল ফ্রেজ। নাউন ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, ভার্ব ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ। এছাড়াও আরও 2 ধরনের ফ্রেজ হয়, সেটা হচ্ছে কনজাংশনাল ফ্রেজ আর ইন্টারজেকশনাল ফ্রেজ। কিন্তু এই দুটো ফ্রেজের ব্যবহার খুব কম, ব্যবহার আছে কিন্তু কম। এই 5 প্রকার ফ্রেজের ব্যবহারটা ইংলিশ গ্রামারে বেশি। এখানে দেখো প্রত্যেকটা ফ্রেজের উদাহরণ দিলে বুঝতে পারবে। ফার্স্ট এক্সাম্পলটাই কি বলছে, দিস পেন বিলংস টু রাজু। দিস পেন বিলংস টু রাজু, এই কথাটার অর্থ কি, যে এই পেনটি রাজুর বা রাজুর অধিকারে। বিলংস কথাটা আমরা কখন ব্যবহার করি, যখন কোনো কিছু কারোর অধিকারে থাকে বোঝালে। বা এরকম বলতে পারি যে দিস ব্যাট বিলংস টু রহিম, এই ব্যাটটা রহিমের। তো এখানে কি বলছে, দিস পেন বিলংস টু রাজু। এখানে আমরা একটা ফ্রেজ বলতে পারি টু রাজু, টু রাজু। এখানে দেখো এখানে একটা নাউন আছে রাজু। এবার আমাদেরকে বুঝে নিতে হবে যে এই যে ফ্রেজগুলো, প্রত্যেকটা ফ্রেজের কিন্তু একটা করে হেড ওয়ার্ড থাকে। হেড ওয়ার্ড, প্রধান একটা শব্দ থাকে। যেরকম মাই ব্রাদারে ব্রাদার, ইজ ফ্লাইং এ ফ্লাইং। এই হেড ওয়ার্ডগুলো বুঝেই কিন্তু আমরা এখানে ফ্রেজটা বসিয়েছি। ব্রাদার হচ্ছে একটা নাউন, মানে এটার উপরে বেশি জোর দেওয়া হচ্ছে, এটাই প্রমিনেন্ট, এটাকে প্রাধান্য দেওয়া হচ্ছে বেশি। ঠিক সেরকমই এখানেও টু রাজু, এই রাজুকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে। তো রাজু হচ্ছে যেহেতু একটা নাউন, সেই জন্য এটা হচ্ছে একটা নাউন ফ্রেজ। টু রাজুটা হচ্ছে একটা নাউন ফ্রেজ। নেক্সট কি বলছে, আই হ্যাভ এ স্মল বোট। আমার একটা ছোট বোট আছে। এখানে দেখো বোট হচ্ছে একটা নাউন, কিন্তু বোটটা সম্পর্কে কোনো কিছু একটা ইনফরমেশান দিচ্ছে, বা তার কোনো গুণাবলী বলছে, কীরকম বা কেমন, এরকম একটা। তো কেমন বলছে, স্মল। স্মলটা কোন পার্টস অফ স্পিচ? অ্যাডজেক্টিভ। সো এটাকে আমরা বলতে পারি একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, এ স্মল বোট। জাস্ট লাইক এ রেড কাইট, সেম এ স্মল বোট। বোট সম্পর্কে কোনো তথ্য দেওয়া হচ্ছে, এই জন্য এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। অ্যাডজেক্টিভের সংজ্ঞাতেই তোমরা খুঁজে পাবে। নেক্সট কি বলছে, আই লিভ ইন কলকাতা। আমি কলকাতাতে থাকি বা কলকাতাতে বাস করি। তো এখানে দেখো বেশি জোর দেওয়া হচ্ছে ইন, কোথায়? কলকাতায়, অবস্থান বোঝাচ্ছে। তো যখন আমার কোনো অবস্থান বোঝাবে, নাউন বা প্রোনাউনের অবস্থান বোঝাচ্ছে, মানে কার অবস্থান বোঝাচ্ছে? আমার। কোথায় থাকি? কলকাতাতে। তো জোর দেওয়া হচ্ছে কিসের ওপর? ইন কলকাতা। জাস্ট লাইক ইন দ্য রুফ, আমরা আগের উদাহরণে পেয়েছি। তো ইনটা কি? ইনটা হচ্ছে একটা প্রিপোজিশন, এই জন্য এটাকে আমরা বলতে পারি প্রিপোজিশন ফ্রেজ বা প্রিপোজিশনাল ফ্রেজ। ঠিক আছে।
নেক্সট উদাহরণটা আমরা দেখি। বলছে হি ওয়ার্কড সো হার্ড টু ফিনিশ দ্য প্রজেক্ট। হি ওয়ার্কড সো হার্ড, সে খুব কঠোর পরিশ্রম করেছিল, টু ফিনিশ দ্য প্রজেক্ট, প্রজেক্টটা বা কাজটাকে শেষ করার জন্যে, বা কাজটাকে শেষ করতে সে খুব পরিশ্রম করেছিল। তো এখানে দেখো ওয়ার্কটা কি, একটা ভার্ব। আমরা শর্তে পড়েছিলাম যে একটা ফ্রেজে কোনো ভার্ব বা একটা নাউন থাকবে, তো এখানে একটা আমরা পেলাম ভার্ব। এবার কাজ করেছিল, কেমন কাজ করেছিল, সো হার্ড, খুব কঠোর, খুব কষ্ট করেছিল। তো এখানে এই ভার্বটাকে কিন্তু মডিফাই করছে, আরও বিশেষিত করছে। যেরকম বলতে পারি দ্য হর্স ইজ রানিং, ঘোড়াটি ছুটছে। এবার যদি বলি দ্য হর্স ইজ রানিং ভেরি ফাস্ট, খুব ছুটছে, তাহলে কেমন দৌড়াচ্ছে, সেই ভার্বটাকে আরও তাকে মডিফাই করে বলা হলো খুব দ্রুত ছুটছে। তো এরকম যখন পার্টস অফ স্পিচে আমরা শিখেছিলাম যে কোনো ভার্ব অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বকে যে মডিফাই করে বা বিশেষিত করে তাকে আমরা বলতে পারি অ্যাডভার্ব। সেই জন্য এটা হয়েছে অ্যাডভার্ব ফ্রেজ বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, ভার্বটাকে মডিফাই করার জন্য। ঠিক আছে, নেক্সট উদাহরণ কি বলছে, আই ওয়েন্ট টু দার্জিলিং লাস্ট ইয়ার। আমি গত বছর দার্জিলিংয়ে গিয়েছিলাম। এখানে দেখো বেশি জোর দেওয়া হচ্ছে যাওয়াটাকে, গিয়েছিলাম, দার্জিলিংয়ে গিয়েছিলাম, ওয়েন্ট টু। ঠিক আছে, তো কোনো কাজ করা বোঝাচ্ছে। এবার কোনো কিছু কাজ করা বোঝালে সেটাকে আমরা কি বলি, পার্টস অফ স্পিচের মধ্যে ভার্ব। সো এটা হচ্ছে একটা ভার্ব ফ্রেজ, যাওয়াটার উপরে বেশি জোর দেওয়া হচ্ছে। আচ্ছা, এখানে একটা ছোটো করে কথা বলে রাখি যে একটা ফ্রেজে কিন্তু আমরা অনেকগুলো ফ্রেজ খুঁজে বার করতে পারি। ঠিক আছে, যেরকম দেখো ইন কলকাতা, এখানে আমরা বলেছিলাম যে এর অবস্থা বোঝাচ্ছে, আমার অবস্থা বোঝাচ্ছে। কিন্তু যদি এখানে আমি শুধু কলকাতাটাকে যদি ধরতাম, কলকাতাটাকে বেশি প্রাধান্য দিতাম বা জোর দিতাম, এটা কিন্তু একটা নাউন ফ্রেজ হতো। কিন্তু এখানে বেশি জোর দেওয়া হচ্ছে প্রিপোজিশনের উপরে, তার অবস্থানটার উপরে, নাউন বা প্রোনাউনের অবস্থানটার উপরে, এই জন্য এটা হয়েছে প্রিপোজিশনাল ফ্রেজ। তো একটা ফ্রেজ মানে একটা সেন্টেন্সে একই ফ্রেজ কিন্তু আমরা দুটো তিনটে ফ্রেজ কিন্তু আমরা খুঁজে বার করতে পারি। সেম এখানে আই ওয়েন্ট টু দার্জিলিং, যদি বলতাম টু দার্জিলিং, দার্জিলিংয়ের উপরে যদি জোর দিতাম টু দার্জিলিং, দার্জিলিংয়ে, দার্জিলিংটা কি একটা নাউন, তাহলে কিন্তু এটা নাউন ফ্রেজ হয়ে যেত। যেহেতু আমরা যাওয়াটাকে বেশি জোর দিচ্ছি সেই জন্য এটা হয়েছে একটা ভার্ব ফ্রেজ। ঠিক আছে, আচ্ছা 6 নম্বর উদাহরণে দেখো, অ্যাজ সুন অ্যাজ ইউ গট ইন হি ওয়েন্ট আউট। অ্যাজ সুন অ্যাজ ইউ গট ইন হি ওয়েন্ট আউট, এই কথার অর্থ হলো যেই তুমি প্রবেশ করলে সে চলে গেল। এবার দেখো আমরা 5 রকম ফ্রেজ ছাড়াও আরও 2 রকম ফ্রেজের কথা বলেছিলাম, কনজাংশন আর ইন্টারজাংশন, কনজাংশনাল ফ্রেজ আর ইন্টারজাংশনাল ফ্রেজ। তো কনজাংশনাল ফ্রেজ কাকে বলবো, কনজাংশনাল ফ্রেজ হচ্ছে ওর কাজ হিসাবে কনজাংশনের মতো কাজ করা, একটা সেন্টেন্সের ভিতরে কনজাংশনের মতো কাজ করা। ঠিক আছে, দুটো সেন্টেন্সকে জুড়ে দেওয়া। এখানে দেখো ইউ গট ইন একটা সেন্টেন্স, হি ওয়েন্ট আউট একটা সেন্টেন্স, এই সেন্টেন্সকে জয়েন করলো কি দিয়ে, অ্যাজ সুন অ্যাজ দিয়ে। এই যেহেতু জয়েন করছে এটা, এবং এর মধ্যে অনেকগুলো শব্দ আছে, অ্যাজ, সুন, অ্যাজ, 2 বা তার বেশি, সেই জন্য এটাকে আমরা বলছি কনজাংশনাল ফ্রেজ, যেহেতু এটা একটা কনজাংশনের মতো কাজ করেছে এই সেন্টেন্সটাতে। লাস্ট কি বলছে, ইন্টারজাকশনাল ফ্রেজ। ইন্টারজাকশনাল ফ্রেজ কাকে বলে, ইন্টারজাকশনের সংজ্ঞাটা জানলেই বুঝতে হবে যে ইন্টারজাকশন হচ্ছে কোনো কিছু আবেগ অনুভূতি বোঝায়, সেটাকে আমরা ইন্টারজাকশন বলি। তো এখানেও সেই ফ্রেজটা ইন্টারজাকশনের মতো কাজ করবে, একটা সিঙ্গেল পার্টস অফ স্পিচের মতো কাজ করবে। সিঙ্গেল পার্ট অফ স্পিচটা কি, ইন্টারজাকশন। হোয়াট এ পিটি,
কি করুণ ব্যাপার, হি ইজ ডেড, সে মারা গেছে। তো এখানে অনেকগুলো শব্দ আছে, হোয়াট, এ, পিটি, আর এখানে একটা বিস্ময়সূচক চিহ্ন আছে। এটা সহজ চেনার উপায় হচ্ছে এটা একটা এখানে শেষে একটা বিস্ময়সূচক চিহ্ন থাকবে, তখন সেটা হয়ে যাবে ইন্টারজ্যাকশন। এবার যেহেতু এখানে অনেকগুলো শব্দ আছে সেহেতু এটা ইন্টারজ্যাকশনাল ফ্রেজ। তো এই হলো মোটামুটি ফ্রেজের ব্যাপারটা হচ্ছে এই ফ্রেজ কাকে বলে, ফ্রেজের টাইপস এবং এক্সাম্পল দিয়ে বোঝালাম। আশা করি সবাই বুঝতে পেরেছ। এরপর তোমরা এইচটি করবে, এইচটিগুলো তোমরা ঝটপট খাতাতে লিখে নেবে। প্রথমটা আছে দ্য ক্যাট ওয়াজ জাম্পিং ওভার দ্য ওয়াল। এই সেন্টেন্সটার মধ্যে ফ্রেজ কোনটা নিজেরা খুঁজে বার করে লিখবে, তার তলায় দাগ দেবে, এরকম যেরকমভাবে আমি আন্ডারলাইন করলাম এরকম আন্ডারলাইন করবে, আন্ডারলাইন করে তার নিচে লিখবে এটা এই ফ্রেজ। 2 নম্বরে আই টোল্ড হার টু কাম কুইকলি টু হ্যাভ এ ডেলিশিয়াস আইসক্রিম। এখানেও যে ফ্রেজটা হবে সেই ফ্রেজটার তলায় আন্ডারলাইন দিয়ে কোন ফ্রেজ সেটা লিখবে। আরেকটা কথা বলে রাখি, একই সেন্টেন্সের মধ্যে কিন্তু একাধিক ফ্রেজ হতে পারে, সেটা নিজেরা আইডিয়া করে খুঁজে বের করে লিখবে। 3 নম্বর কী আছে, দেয়ার ইজ নো ওয়াটার ইনসাইড দ্য ট্যাঙ্ক। 4 নম্বর আছে ইট ওয়াজ এ ওয়ান্ডারফুল ডে। 5 নম্বরে ও প্লিজ ডোন্ট সে দ্যাট এগেন। 6 নম্বরে হচ্ছে উই হ্যাভ টু ওয়ার্ক হার্ড সো দ্যাট উই ক্যান উইন দ্য নেক্সট ম্যাচ। 7 নম্বর, এখানে জায়গা ছিল না বলে 7 নম্বরটা এখানে লিখেছি। 7 নম্বরটা হচ্ছে আই ইউজড টু রাইড এ বাইসাইকেল নট বাইসাইকেল। ঠিক আছে, আমরা বাংলাতে বলি বাইসাইকেল, কিন্তু এর উচ্চারণটা হবে বাইসাইকেল, বাইসাইকেল বিফোর আই হ্যাড এ কার। তো এই হচ্ছে তোমাদের এইচটি থাকবে। এইচটিগুলো যত তাড়াতাড়ি পারো করে দেখাবে, গ্রুপে শেয়ার করবে সবাই প্রত্যেকেই। সো আজকের ক্লাস এ পর্যন্তই। থ্যাংক ইউ।